আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারহানা ইয়াসমিন রুমি। প্রতিদিনের রুটিন ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটি নিয়েও। তো আমি আজকের ব্লগটি শুরু করছি, আই হোপ আপনাদের ভালো লাগবে আর ফুল ব্লগটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো শুরু করি আমার আজকের ব্লগটি। আমি আজকে দুপুরবেলার রান্না থেকে আমার ব্লগটি শুরু করেছি। তো আমি আজকে বেশি কিছু রান্না করব না, পালং শাক দিয়ে একটু আলু দিয়ে রান্না করব, বেশি ঝোল রাখবো না। আর হচ্ছে মাছ ভেজে টমেটো দিয়ে একটু ভুনা করব, সেটাই আজকে। বেশি কিছু করতে ইচ্ছে করছে না, কারণ আমার শরীরটা বেশি একটা ভালো নেই। কথার আওয়াজ শুনেও বুঝতে পারবেন। তো ঠান্ডা লেগেছে, হয়তো কথার মাঝে একটু অন্যরকম হতে পারে বা আটকে যেতে পারে, কিছু মনে করবেন না, আসলে অসুস্থতার কারণেই। তো আমি এখন মাছটা ভেজে নিচ্ছি। এটা হলো পাঙ্গাস মাছ। যদিও পাঙ্গাস মাছটা অনেকেই খান না, আমরাও বেশি একটা খাওয়া হয় না, কিন্তু আমার ছেলেরা একটু পছন্দ করে, কারণ এটাতে কাঁটা নেই এই কারণে। তো যে কোনো মাছে, যেই মাছে কাঁটা নেই সেই মাছটাই ওরা খায় এই কারণে। তো আমি মাছের যে মাথার একটা অংশ সেটা দিয়েই পালং শাকটা রান্না করব। পালং শাকটা বেশি না, অল্প একটু, মানে এক মুঠা এরকম। তো আমি টমেটো, মানে পেঁয়াজ রসুন দিয়ে মাছের তেলের ভিতরে এগুলো ভেজে নিচ্ছি। আর ডান মানে বাম দিকে আমি ঝোলের ভিতরে একটু তেল, হলুদ মরিচ লবণ পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে তো মাছের যে অংশটা মাথাটা ওটা দিয়েছি। তো পেঁয়াজটা একটু ভাজার পরে টমেটোটা দিয়েছি। আসলে আগে থেকে কুটা ছিল না, একটু কুটে দেওয়াতে একটু লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, এটা একটু মজবে, তো আমি একটু মরিচ গুঁড়োও দিচ্ছি, হলুদ গুঁড়া একটু দিচ্ছি, লবণ, এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছের মানে পালং শাকের যে ঝোলটা, সেটাতে একটু টমেটো দিয়েছি। আর ঝোলটা একটু কষানোর পরে আমি ছোট ছোট দুটো আলু পাতলা করে কুটে সেটাকেও দিয়েছি, কারণ একটু এগুলো নরম হওয়ার পরে আমি পালং শাকটা দিব। পালং শাক রান্না করা মানে যদিও সহজ, কিন্তু অনেক নতুন রাঁধুনিরা তো জানেন না। তো সেই জন্য বলছি, ওটা বেশি জোশ নেবে না। তো আগে যেটা আমরা যদি এটার সাথে কিছু দিয়ে আলু টালু সেগুলো একটু আগে থেকে কষিয়ে তারপরে শাকটা দিলে তখন ব্যালেন্স হয়ে যায়। তো আমি আগে আলু এবং মাছটা কষিয়ে তারপরে একটু মানে বেশি নরম না, একটু হালকা নরম হলে আমি শাকটা দিয়ে দিব। আর কাঁচামরিচটা আমি মাছে দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো ধনিয়া পাতার এক অংশ আমি মাছ মানে শাকে দিব, সেগুলো অর্ধেক রেখে দিয়েছি। আর বাকি অর্ধেক আমি মাছে দিয়ে এগুলোকে নেড়ে ছেড়ে এক পাশে নিয়ে যাব তেলগুলো বের হওয়ার জন্য। এইভাবে যদি করি, তেলটা সাইডে, মাছগুলোকে সাইডে নিয়ে নিলে তেলগুলো বেরিয়ে আসবে, মানে অত বেশি তেল হবে না। কিন্তু এগুলো যদি আমি ঠান্ডা মানে এই অবস্থায় বাটিতে নিয়ে নিই, সবগুলো তেলে উঠে যাবে। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু মাছগুলো শুষে নেয় তেলগুলো। গরম গরম যদি আমরা এক সাইডে নিয়ে যাই, কিন্তু ওই তেলগুলো বেরিয়ে আসে এক সাইডে। তো ওই তেল দিয়ে আমি শাকটাতে বাগার দিয়ে দিব, তো আর বেশি বাসি হবে না, খাওয়া হয়ে যাবে একসাথেই। আমার আলুটা একটু কষানো হয়েছে, এই জন্য আমি শাকটাও দিয়ে দিচ্ছি। পালং শাকটা আমাদের আসলে সবারই পছন্দের একটা শাক, খুবই মজা এই শাকটা। তো অনেক আপুরা আমার হাজব্যান্ডের অসুস্থতার কথা শুনে ডাক্তারের কাছে যেতে বলেছেন, পরামর্শ দিয়েছেন। অনেক ধন্যবাদ, আমার হাজব্যান্ডও খুব খুশি হয়েছেন শুনে, দোয়া করতেছেন অনেকে আপু বলেছেন। তো ধন্যবাদ আপনাদেরকে, আসলে ধন্যবাদ বললে তো অনেক কমই হয়। আমরা আসলে অনেক আনন্দিত আপনাদের এত সুন্দর কমেন্টের জন্য। তো আমার হাজব্যান্ড ডাক্তার দেখিয়েছে, মানে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, সেগুলো রিপোর্ট নিয়েছে, আজকে যাবে ও ডাক্তার দেখাতে। ডাক্তার রিপোর্ট দেখলে কি বলে সেটা আর কি। তো আমার শাকটাও মোটামুটি কষানো হয়েছে। এগুলো হচ্ছে আমি ওই দিন দেখিয়েছি রাজমা, তো একটু বেঁচে গিয়েছিল, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে গরম করে নিচ্ছি। আর এটা হলো পাড়িয়া, ও বাসিটি থেকে এসে এখন দুপুরবেলা খাবে, খেয়েও আবার আরেক জায়গায় যাবে, এই জন্য তাড়াহুড়ো করে আবার দিয়ে দিচ্ছি খাবার।
তো আমি এগুলো বাটিতে উঠিয়ে তারপরে এই তেলটা দিয়ে আমি বাগারটা দিয়ে দিব, এই জন্য উঠিয়ে নিচ্ছি, সুবিধা হবে। এই মাছ ভাজিটা আমার ছেলেরা খুবই পছন্দ করে, মানে শুকনো মাছ ভাজি ঝোল দিলে মানে পানি দিয়ে যে দো পেঁয়াজু সেটা পছন্দ করে না, ওরা শুকনো ভাজিটাই খুব পছন্দ করে। তো ওদের জন্য শুকনোটাই করতে হয়, মাঝে মাঝে জোর করে একটু খাওয়াই এটা তখন আমি লোকমা ধরে খাওয়াইতে হয়। তো আমার শাকটাতে আমি ধনিয়া পাতা দিয়ে এখন আবার বাগারটাও দিয়ে দিচ্ছি, একটু শাক উঠিয়ে এভাবে আমার আম্মা এবং আমার শাশুড়িটা দিত। তো এই কারণে আজকে তো আর তেল বেশি থাকবে না, সেই হিসাবে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নিচ্ছি। তো এখন 3টা বাজে, আমার দুপুরের খাওয়া শেষ, বাসায় আজকে কেউ নাই, ছেলেরা স্কুলে মুনতাসিরে আনতে যাচ্ছি স্কুল থেকে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমার মোত্তাকি ওর তো 5টা, সোয়া 5টায় ছুটি হয়, আস্তে আস্তে 5:30 বেজে যায়। তো এসে মাগরিবের নামাজ পড়ে এখন কম্পিউটারে বসেছে সন্ধ্যার পরে। তো খাবে, খিদে লাগছে। তো ওকে বলতেছি মানে ভাত খাওয়ার জন্য। তো রান্নাঘরে যাচ্ছি, মাছ দিয়ে ভাত দিব। তো রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে নিই। তো এই যে অনেক একটু অগুছানোই, যেভাবে আছে ওইভাবে আমিও মাছ বেশি নিইনি, শাক আর ইয়ে দিয়ে রাজমা ডাল দিয়ে খেয়েছি, ভালো লেগেছে ওইভাবে। তো এটা হচ্ছে, এটাও একটু গতকালকের ডাল ছিল, ওটা গরম করে নিয়েছি। তো এই যে একটু এলোমেলো, এখনও রান্নাঘরে যতই গুছিয়ে নিচ্ছি ততই আবার এলোমেলো হয়ে যাচ্ছে, ওইদিকের জিনিস এদিকে চলে আসে, এদিকের জিনিস ওইদিকে চলে যায়। আসলে ফাইনালি এখনও তো গুছানো হচ্ছে না, কারণ এখনও অনেক কিছু মানে গুছানো, এক এক রুম হচ্ছে, কিন্তু আবার এর ভিতরে আবার কিছু কিছু জিনিস বেরিয়ে আসতেছে, এই কারণে আসলে। তো আমার এখানে সুজি ঢুকানো দরকার, সুজি রান্না করেছি আমি, গতকালকের ব্লগে দেখিয়েছি। তো এগুলো একটু ঢুকানো হয়নি, মানে পলিথিনের ভিতরে ছিল, মুখ বন্ধ। তো এখন আজকে ভাবলাম যে এগুলো ঢুকিয়ে নিয়ে ওকে খাবার দিব একটু পরে। আমার সুজি ঢুকানো শেষ, আমি এখন এগুলোকে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখলে আর পোকা হয় না, না হয় বাইরে রাখলে কিন্তু সুজি ডাল এগুলোতে পোকা হয়ে যায়। আর ফ্রিজে রাখলে অত বেশি, একটু দেরি হলেও এইসব সুজি তো আর নিয়মিত খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। তো ফ্রিজে রেখে দিলেই ভালো। এই যে আমার ফ্রিজটাও খুবই এলোমেলো হয়ে আছে। তো আমার মোত্তাকি ও খাবে রুটি দিয়ে, ডিম দিয়ে, পাউরুটি দিয়ে। তো ওর জন্য ডিম বেজে পাউরুটি গরম করে দিব। ও ভাত খাবে না, আসলে ওরা ভাত খেতেই চায় না, ওরা সব সময় চায় মানে ইয়ে নাস্তা, স্ন্যাক্স এরকম। ভাত ওদের খুবই অরুচিকর খাবার মনে করে ওরা। তো জোর করে করে ভাত খাওয়াই, ওরা বলে যে বাইরের তো কেউ খায় না ভাত, আমরা আমাদের দেশেই তো বেশি ভাত খাই, আমরা না খেলে কি হবে। তো যাই হোক, ওদের কথার সাথে তো আর কথা ইয়ে করে লাভ নাই, ছোট মানুষ যেটা বুঝে সেটাই তো। আর খেতে তো খাওয়াতে তো হবে, এই জন্য বাধ্য হয়ে আবার করে দিতে হয়। তো ওকে এই ছোটো পাউরুটি, এগুলো আসলে বেবি পাউরুটির মতোই ছোট ছোট। তো এগুলো আমি একটু চেকে দিচ্ছি। টোস্টারেও চেকে দিতে পারতাম, কিন্তু টোস্টার আবার গরম হবে, দেরি হবে, এই জন্য ডিম তো বাজবই, এর আগ দিয়ে আমি আগে পাউরুটিগুলোকে একটু চেকে দিচ্ছি।
তো এই যে নাস্তা রেডি, ওকে এখন নাস্তায় দিব। ও আর তো ভাত খাবে না, হয়তো মর্জি হলে আর একটু পরে ভাত খাবে। তো ওকে এখন দিলাম, ও একটু পরে পড়তে বসবে। তো এর ভিতরে কলিং বেল টিপ দিল। ওই যে আমার ওয়াশিং মেশিনটাতে একটু প্রবলেম দেখা দিচ্ছে, তো সেজন্য ওদেরকে আমি দুপুরে ফোন দিছি। ওরা এখন আসলো, তো ওদেরকে দেখিয়ে আমি একটু বসে এখানে দেখিয়ে দিচ্ছি যে ওভেনের নিচে আমি যত মানে এলোমেলো জিনিস সবগুলো এনে ঢুকিয়েছি। আস্তে আস্তে পরে অবসর হয়ে এগুলো গুছাবো। তো এখন বসে বসে ওদেরকেও দেখতেছি, ওরা আমাদের নোয়াখালীর ছেলে। তো আর আমার এই হিজাবটা একটু সুতা উঠিয়ে এটাকে দুইটা করে নিচ্ছি। এটা মসলিন কাপড়, যার কারণে পিছলা পিছলা হয়, উপরের কাপড়টা পরতে পারি না। তো ভাবলাম যে এটা উঠিয়ে নিই, সুতাগুলো খুলে ফেলবো আর কি। তো বসে বসে এটা খুলতেছি, সময় যাচ্ছে, ওরাও কাজ করতেছে। মেশিন ঠিক করা শেষ, আমার এটাও সুতা উঠানো শেষ। এই যে ওয়াশিং মেশিনের সমস্যা হচ্ছে, এটা আমার এলজি, এদিক দিয়ে এটা টপ 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 করে পানি পড়তো মানে চালানোর পরে শেষ হলেও। তো এটা দেখানোর জন্যই আসলে এই ছেলেগুলোরে ডাক দিয়েছি, তো ওরা ঠিক করে দিয়েছে এখন। ওকে, অসুবিধা নেই। এটা হলো অটো, আমার এলজি কোম্পানির, প্রায় কত 7-8 বছর আগের কেনা। ডিপ ফ্রিজ এবং ওয়াশিং মেশিন আমি একসাথেই কিনেছি। তো এটা 12 লিটারের, 12 লিটার। মোটামুটি কম্বল, বড় বড় কম্বলগুলোও ধোয়া যায় খুবই। মানে এই যে 12 লিটার এখানে লেখা আছে। তো এটাতে আমার অনেক সুবিধা হয়, যত বেশি কাপড়ে হোক অত বেশি সমস্যা হয় না। এই যে এখানে কি অবস্থা করে রেখেছে। তো এই 2 দিনে আমি কোনো কাপড়ই দিতে পারিনি, এই যে জমাট বেঁধে আছে। তো এগুলো ধুবো। এটা হচ্ছে আমার হিজাব। এই হিজাবটার এই এই কাপড়টা খুবই মানে পিছলা। এটার সাথে এটার মাঝখানে, এই যে হিজাবটার মাঝখানে এটা দেওয়া ছিল, যার কারণে পরতে পারিনি। এটা পরলে শুধু পড়ে যায় এরকম। তো আমি এখন খুলে ফেলেছি, আলাদা আলাদা করে নিয়েছি। এটা ওড়না হিসেবে ইউজ করা যাবে, আবার হিজাব হিসেবেও ইউজ করা যাবে। আর এটা একটা ছোটোখাটো হিজাবের মতো হয়েছে, শাড়ির উপরে পরা যাবে। তো যাই হোক, এই কাজটা শেষ হয়েছে। এখন আমি ম্যাটটা বিছিয়ে নিই টেবিলে। এটা আমি মালয়েশিয়া থেকে এনেছিলাম। এই যে এতটুকুই, 5 রিঙ্গিত দিয়ে, এটা 5 রিঙ্গিত। এটা একদম রাবার, একদম সুন্দর হয়ে বসে যায় গ্লাসে আটকিয়ে। আমি দেখাচ্ছি, এটা হলো আমার বেসিংটা। কালকে আমি দেখিয়েছি আমার বেসিং, পরশুর দিনের ব্লগে। এই যে আমার বেসিনের 2 দিকেই টাইলস করা ছিল না, কোম্পানি টাইলস করে দেয়নি। তো আমি ওয়ালপেপারগুলো লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি 2 দিকে লাগিয়ে নেওয়ার পরে এই লুকটা এসেছে। তো এই ওয়ালপেপারটা আমি মালয়েশিয়ার কোয়ান্তান সুপার সিটি মল থেকে নিয়েছি। তো এটা বাংলা টাকায় 350-400 টাকা, মানে 17 রিঙ্গিত দিয়ে নিয়েছি। এরকম হবে, 350-400 টাকার মতোই হবে। আর বেচিংয়ের উপরে আমি একটা ন্যাচারাল প্ল্যান্ট দিয়েছি। আর এখানে এটা আমার অনেক আগের হ্যান্ড ওয়াশের একটা ওটার মুখটা রেখে আমি এভাবে একটু ফুল দিয়েছি। তো কেমন হয়েছে। আর বেসিংয়ের নিচের ডাস্টবিনটা আমি চেঞ্জ করব, মানে এটার উপরে কালার করে ফেলবো। তো এটা আমি একটু অবসর হয়ে ঠিক করব, এটা অনেক আগের পুরনো।
তো এই যে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। চারিদিকে সাদা, এটার মাঝে এই মানে কয়েকটা কালার আসার কারণে ডাইনিং রুমটা অনেক বেশি উজ্জ্বল লাগতেছে, ভালো লাগতেছে আমার কাছে। এখন হচ্ছে রাত 11টার পর, প্রায় 11:15 11:30 এই টাইম। তো আমার হাজব্যান্ড অফিস থেকে একটু আগে এসেছে, ও মুখ হাত ধুয়ে নিয়েছে, ওর জন্য ভাত বেড়ে নিচ্ছি। এরপরে দেখতেছি যে টেবিলে এগুলো, তো এগুলো হচ্ছে আমরা কয়েকদিন আগে রমনা উষা একটা এই সমিতি, তো ওদের একটা নবিহার পিকনিকে গিয়েছি, আপনারা দেখেছেন। তো ওরা আজকে আমাদের অফিসে ওদের মিটিং করেছে, তো অনেক খাবার টাবার এনেছে। তো আমাদের জন্য বাসায়, আবার আমার জন্য বাচ্চাদের জন্য পাঠিয়েছে ওরাই। তো আমার হাজব্যান্ডকে ভাত বেড়ে দিলাম ওভেন থেকে গরম করে। তো ওরা 11টা বেজে গেছে মোটামুটি, আগে একটু খেয়ে নিয়েছিল। তো এখন খাবার এগুলো দেখে তো আর ও লোভ সামলাতে পারতেছে না, এই আর কি। তো ওদেরকে বেড়ে দিচ্ছি, খুলে দিচ্ছি। তো আমার ব্লগটি আসলে এখানেই শেষ করতে হচ্ছে। কেমন হয়েছে জানি না, আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন চাপ দিয়ে আরও নিত্য নতুন ব্লগ দেখার অনুরোধ করছি। বেল আইকন চাপ দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।